বৃহত্তর লড়াইয়ে ইরানের কাছে ধরাশায়ী যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানি শীর্ষ নেতাদের সঙ্গে আসিম মনিরের বৈঠক, কি কথা হলো? ইউর ২৬ দেশই ইসরায়েলের সঙ্গে চুক্তি চায় না। যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ। ইসরায়েলের বিরোধিতা করায় সুইডিশ গায়িকাকে প্রাণনাশের হুমকি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যে উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান যুদ্ধ শুরু করেছিল তার কিছুই অর্জন করতে পারেনি তারা। এই যুদ্ধে ট্রাম্পের প্রধান বয়ান ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেয়া। তবে যুদ্ধ ১ মাসের বেশি সময় গড়ালেও তেহরানে ট্রাম্প বলার মতো তেমন কিছুই করতে পারেনি। তারপরও মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন তিনি ইরানে হামলার মাধ্যমে সব লক্ষ্য অর্জন করেছেন। অন্যদিকে ইরানও এই যুদ্ধে বিজয় দাবি করেছে। এমনকি সংযুক্ত আরব আমিরাত, যারা এই যুদ্ধে কেবল রক্ষণাত্মক অবস্থানে ছিল, তারাও বিজয় দাবি করেছে। ফলে ইরান যুদ্ধ ২ সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর জয় পরাজয়ের প্রশ্নটি এখন মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষক ও ইতিহাসবিদরা বলছেন, যুদ্ধে জয় পরাজয়ের ধারণা এখন প্রোপাগান্ডা, নিজস্ব ব্যাখ্যা এবং অপ্রতিসম যুদ্ধের উপর নির্ভরশীল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের মতো উদার গণতান্ত্রিক ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠায় জয় ও পরাজয়ের মানদণ্ড বদলে গেছে। তাই যুদ্ধে জয়ী হওয়ার দাবি এখন ভোটারদের কাছে ক্ষমতাসীন দলকে আরও জনপ্রিয় করতে সাহায্য করে, আর একনায়কতান্ত্রিক রাষ্ট্রে জনসমর্থন ও বৈধতা ধরে রাখতে সহায়তা করে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ছিল একটি অপ্রতিসম যুদ্ধ। এই অবস্থায় দুর্বল রাষ্ট্রটি যদি পরাশক্তির বিরুদ্ধে জয়ী না হয়ে শুধু টিকে থাকে, তখন তারা নিজেদের বিজয়ী হিসেবে দাবি করে, যার বাস্তব চিত্র দেখা যায় ভিয়েতনাম যুদ্ধে। এমনকি আফগানিস্তানের যুদ্ধেও একই চিত্র দেখা যায়। এই প্রেক্ষাপট থেকে বলা যায়, সমকালীন যুদ্ধগুলোতে সামরিক বিজয় সবসময় রাজনৈতিক বিজয়ে রূপান্তর হয় না। ইরানেও তাই ঘটেছে। এই যুদ্ধে মার্কিন ও ইসরায়েলের নাগরিকরা ইরানে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে আনছে। অন্যদিকে ইরান বলছে তাদের রাজনৈতিক ব্যবস্থা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। এ কারণে উভয় পক্ষেরই নিজ নিজ জনগণের কাছে বিজয় বিক্রি করার মতো ঘটনা রয়েছে। কারণ এ যুদ্ধে উভয় পক্ষই, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বেশ কিছু কৌশলগত জয় অর্জন করতে সক্ষম হয়েছে। তবে এটা বলা যায়, ইরান যুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমনকি তাদের ঘনিষ্ঠ মিত্ররাও এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে গণ্য করে এতে অংশ নিতে অস্বীকার করেছে। ফলে কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক বিজয় অর্জন করলেও বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে তারা হেরে যাচ্ছে। এমনই মত দিয়েছেন আরবি 21 নিউজের এডিটর ইন চিফ ফিরাস আবু হেলাল। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য জোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এজন্য দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বুধবার তেহরান ছুটে যান। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছেন, যাতে সম্মত হয়েছে ইরান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের মধ্যে ২৬ দেশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না। এমনকি তাদের সঙ্গে চলমান সহযোগিতা চুক্তিও স্থগিতের পক্ষে তারা। ইসরায়েলের সঙ্গে সহযোগিতার ইস্যুতে ভোটাভুটিতে একমাত্র দেশ হাঙ্গেরি ইসরায়েলের পক্ষে অবস্থান করছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে সকল দেশের সম্মতির প্রয়োজন হয়। তাই হাঙ্গেরি বিরোধিতায় সিদ্ধান্তটি আপাতত অনুমোদন পাচ্ছে না। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং বাণিজ্য ও কূটনৈতিক
কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যে এই ভোটাভুটি ইসরায়েল ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট করেছে। এই ভোট ইউরোপীয় সরকারগুলোর উপর ইসরায়েলের সহযোগিতা কাঠামোর বিভিন্ন দিক পুনর্মূল্যায়নে রাজনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পরমাণু ও মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করা বিজ্ঞানীরা যেন স্রেফ বাতাসে মিলিয়ে যাচ্ছেন। 2023 সাল থেকে এখন পর্যন্ত অন্তত 9 থেকে 10 জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন অথবা অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম নীল ম্যাকক্যাসল্যান্ড, যিনি গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছেন। নিখোঁজ হওয়া এই বিজ্ঞানীরা লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি এবং নাসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পারমাণবিক অস্ত্র ও উন্নত জ্বালানি নিয়ে কাজ করতেন। অদ্ভুত বিষয় হলো, নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনেকেই মোবাইল, মানিব্যাগ, এমনকি চাবিও বাড়িতে রেখে সাধারণ পোশাকে বেরিয়ে আর ফেরেননি। এটা কোনো সাধারণ নিখোঁজ সংবাদ নাকি এর পেছনে বিদেশি গুপ্তচর সংস্থা বা বড় কোনো ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। দীর্ঘদিন চুপ থাকার পর ট্রাম্প প্রশাসনের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বুধবার জানান, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। তবে তদন্ত নিয়ে তাদের অস্পষ্ট উত্তরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সাবেক এফবিআই কর্মকর্তাদের মতে, যাদের কাছে রাষ্ট্রের অতি গোপনীয় তথ্য থাকে তাদের টার্গেট করে অপহরণ করা অসম্ভব কিছু নয়। এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সাধারণ মানুষ ও বিশ্লেষকদের প্রশ্ন, পাহারার ভেতরে থেকেও যদি বিজ্ঞানীরা নিরাপদ না থাকেন তবে রাষ্ট্রীয় গোপনীয়তা কতটুকু সুরক্ষিত? যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন ধারাবাহিক রহস্যজনক ঘটনা আধুনিক সময়ে অন্যতম বড় অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়েছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট। ইউরোভিশন গান প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করে এবার প্রাণনাশের ঝুঁকিতে পড়েছেন সুইডেনের প্রতিনিধি গায়িকা ফেলেসিয়া এরিকসন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানোয় তাকে এবং তার পরিবারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফেলেসিয়া জানান, তোমাকে মেরে ফেলা উচিত, এমন বার্তাও তিনি পেয়েছেন। মূলত গাজা যুদ্ধের প্রভাবে এবারের ইউরোভিশন নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক এখন তুঙ্গে। অনেক শিল্পী ও সাধারণ মানুষ ইসরায়েলকে বয়কটের ডাক দিলেও আয়োজকরা এখনও চুপচাপ আছেন। এটি মূলত আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে বাড়তে থাকা চরম উত্তেজনারই বহিঃপ্রকাশ। একজন শিল্পী যখন রাজনৈতিক অবস্থান নেন তখন তার ব্যক্তিগত নিরাপত্তা যে ঝুঁকির মুখে পড়ে, ফেলেসিয়ার ঘটনাটি যেন তার জলজ্যান্ত প্রমাণ। তবে আশঙ্কার কথা হলো, সুইডিশ কর্তৃপক্ষ এ নিয়ে এখনো কোনো কড়া পদক্ষেপের কথা জানায়নি।